এই জাতীয় কীটের প্রতি কোনোই অভিজ্ঞতা নাই। সম্ভবত এইটাই তাদের জীবনের পয়লা জিনিস যেটা নিয়ে তারা সমস্যায় পড়েছে। এখানে যে এটা ওষুধ না, ওষুধকে যেই পদ্ধতিতে করা হয় রেজিস্ট্রেশন, আর এটা একই পদ্ধতি হবে না। সেই জন্যই আমরা যেটাকে করছি, আমাদের সকল তথ্য দিচ্ছি, ওনারা যেটাকে অন্য একটা থার্ড পার্টির কথা যেটা বলছেন, যেটা সেটা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরি আছে, আইসিডি ডিআরবি আছে, আমাদের বিএসএমইউ আছে, তারা নিজেরা আমরা যে তথ্যগুলি দিচ্ছি তারা নিজেরা সেটা পরীক্ষা করে দেখবেন। দেখার পরে তাদের ফলাফল পাওয়ার পরেই ওষুধ প্রশাসন এটাকে দেবেন। এটা কিন্তু ওষুধ না, এটা খাবার ওষুধ না, গায়ে লাগানোর ওষুধ না। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু সেই রকমেরই না। এইটা একটা ডায়াগনস্টিক, এটা রোগটাকে নির্ণয় করে দিতে পারি, এটা কিন্তু চিকিৎসাও না। সুতরাং ওই একই পদ্ধতিতে সব কিছু হবে না। এবং এইটা যে আপনারা যেটা বলছেন হস্তান্তর, আজকে হ্যান্ড ওভার না করলে আপনি শুনেন কথা, ওর যে কথা বলেন না, কথা বললে তো কথা শুনবেন কি করে? আপনারা যদি আজকে যদি আমাদেরকে যেমন পয়লা যেমন আমাদেরকে বলেছে যে আমরা যদি তৈরি করার অনুমতি না দেন তাহলে আমি এক্সপেরিমেন্টটা করবো কী করে? সেই জন্য ওনারা কাঁচামাল আপনারা আমদানি করা দিয়েছেন। তারপরে আমদানি করার পরে এটা তো আমরা তৈরি করে আমরা বাজারজাত করতে পারবো না। আমরা কাউকে আপনাদেরকে এটা পরীক্ষামূলক আমি পয়সা নিতে পারবো না। এটাকে তৈরি করে স্যাম্পল তৈরি করেছি আমরা, তাদের কাছে ওনারা আজকে আসতে পারেন নাই, হয়তো শনিবার কাজকর্ম আছে, একটা আরাম আয়েসেরও ব্যাপার স্যাপার আছে, লেনদেনেরও। এই যে তারা ওনাদেরকে কালকে ওনারা বলেছেন কালকে পৌঁছে দেবো, আমরা ওনাদের অফিসে পৌঁছে দেব। ওনারা যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দেব। ওনারা যাকে ইচ্ছা তাকে দিয়ে পরীক্ষা করাবেন। সেই যেটা আছে আজকে এখানে সিডিসি আছে, তারা তো আমরা দিয়ে দেব, তারা নিজেরাও দেখতে পারবেন। এবং সরকারের অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গাতে যেভাবে করে সেই পদ্ধতিতে যাবে। এটা জনগণের স্বার্থ বিরোধী কোনো কিছু। জি বলেন। তাহলে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, ইন্ডাস্ট্রি এবং সবাইকে এই করতে পারবে। এখন আমাদের এইটার দুটা কপি আমরা সিডিসিকে আছেন, উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারপারসন আলতাফুন্নেসা মায়া অধ্যাপিকা, ওনাকে অনুরোধ করছি যে ওটাকে হস্তান্তর মঞ্জুর লিখে না, ওটা সিডিসি না, তুমি ইকে ডাকেন, সিডিসি কোথায়? আচ্ছা, হ্যাঁ ছিলাম। তাকে যদি আপনারা লক্ষ্য করেন, তার পাশেই আছে, মাত্র 30 বছর বয়স ছিল তখন, হলো কেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তমের বয়স তখন 30 বছর। তার পাশেই প্রায় 60 বছরের নিয়াজি সাহেব এবং অন্যান্যরা। সেদিনকে আমরা যেমন একটা বিজয় অর্জন করেছিলাম আজ থেকে 48 বছর পূর্বে, ঠিক একইভাবে আজকেও আমরা একটা মহাশত্রুর বিরুদ্ধে একটা পদক্ষেপ আগিয়েছি। এই শত্রুটা দেখা যায় না চোখে, কিন্তু এটা সারা পৃথিবীর অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যনীতি সব কিছুকে পর্যদুস্ত করে দিচ্ছে। সেই হিস্ট্রিটা, সেইটার বিরুদ্ধে ঠিক এর সাথে প্রায় আজকে গণস্বাস্থ্য কেন্দ্রের
বিজ্ঞানী বিজন কুমার শীল এবং তার সহকারী 4 জন খুব একটা সোজা সরল পদ্ধতি উদ্ভাবন করেছে। মুক্তিযুদ্ধ 1971 আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে, আমাদেরকে উদ্ভাবনী শক্তি জুগিয়েছে। তার ইতিহাস ধরে একটু আপনাদেরকে জানাতে চাই। সে 1971 সনে যখন এই অবস্থার মধ্যে আমরা স্থাপন করেছিলাম বাংলাদেশ হাসপাতাল, 480 বেডের হাসপাতাল। ডাক্তার ছিল মাত্র 3 জন, 2 জন সার্জন, একজন নবীন ডাক্তার, সদ্য পাশ করা ডাক্তার। আমরা 1 মাসের ট্রেনিং দিয়ে সেই নবীন ডাক্তারকে আপনার থোরাকোটমি অর্থাৎ চেস্ট কেটে বুক ফেরে তার মধ্যে থেকে গুলি বের করা, তার মধ্যে থেকে করার মতো ট্রেনিং দিতে পেরেছিলাম অ্যানেস্থেশিয়ায়। তার নাম ডক্টর নাজিবউদ্দিন আহমেদ। উনি ময়মনসিংহ থেকে একদম নূতন। পরবর্তীকালে আমাদের সাথে যোগ দিয়ে হায়দারের ছোট বোন হলো সিতারা বেগম, ক্যাপ্টেন সিতারা বেগম। ওনাকেই আমাদের এই বাংলাদেশ হাসপাতালের কমান্ড্যান্ট হয়েছিলেন। ডক্টর মবিন ছিলেন অপর সার্জন, যারই কৃতিত্বে ওই হাসপাতাল চলেছিল। এই হাসপাতালের উদ্ভাবনীটা কী ছিল? 4 জন ডাক্তার 480 বেডের হাসপাতাল পরিচালনা করেছে। তার জনশক্তি কোথা থেকে এসেছিল? খুব সেদিনকার যারা তরুণী, মূলত তরুণী, আজকে তাদের মধ্যে অনেকেই জীবিত আছেন। যেমন ধরেন আমাদের সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামালও ওই হাসপাতালে সেবিকার কাজ শিখেছেন মাত্র 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে। আজকে সেখানে গীতা চক্রবর্তী, ইরা কর, গীতা কর, এরকম শত মেয়ে, 100-এর অধিক মেয়েকে আমরা মাত্র 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে মেডিকেলের মতো জিনিসের ডিমিস্টিফাই করতে পেরেছিলাম, যার ফলেই এত বড় হাসপাতালে, মুক্তিযুদ্ধের একমাত্র হাসপাতালকে দিয়ে আমরা যোগান দিতে পেরেছিলাম। স্বাধীনতার পরে বাংলাদেশ হাসপাতালের নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণস্বাস্থ্য কেন্দ্র। আজকের যে গণস্বাস্থ্য কেন্দ্র সেটা সেদিনকার বাংলাদেশ হাসপাতাল, এর নামকরণ বঙ্গবন্ধু স্থির করে দেন। এবং কেবল তাই না, উনি এই গণস্বাস্থ্য কেন্দ্রের সম্প্রসারণের জন্য সাভারে 31 একর জমি ও ভূমি দখল করিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের সেখানে নতুন ও উদ্ভাবন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রায়শ একের পর এক ঘটনা। তখনকার দিনে আপনারা জানেন পাকিস্তানি বাহিনী বাংলাদেশি নারীর উপরে ভয়ানক অত্যাচার করেছিলেন। লক্ষ নারী সেখানে বিপর্যস্ত হন, অত্যাচারিত হন, অনেকে গর্ভবতী হয়ে পড়েন। এর জন্য আমরা সেদিন প্রথম অত্যন্ত যেটাকে কঠিন অপারেশন ছিল, সেটাকে তার নাম ছিল টিবেক্টমি, মিনি লেপারেটমি। গ্রামের মেয়ে লেখাপড়া 6 থেকে 8 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, কোনো মেডিকেল স্কুলে যান নাই, কিছু করেন নাই, তারা অপারেশন করেছিলেন। সেটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মেডিকেল জার্নাল দি ল্যান্সেটের 1975 সনের 27শে সেপ্টেম্বর, শনিবার ছিল, আজকের মতো সেদিন তো শনিবার, তারা মূল প্রবন্ধ হিসাবে প্রকাশ করেছিলেন প্যারা প্রফেশনাল সার্জনস ইন রুরাল বাংলাদেশ। অপারেশন করতে পারে, লেখাপড়া জানেন না, কিন্তু বিলাতের লন্ডনের ইভিনিং মেইলে সামনের পাতায় 36 পয়েন্টে ব্যানার দিয়ে ছাপিয়েছিল, ক্যানট রিড অর রাইট বাট ক্যান অপারেট। সেটি হলো উদ্ভাবনী শক্তি, মানুষের আত্মবিশ্বাস, মানুষকে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এটাকে সহজলভ্য করার জন্য সেটাই ছিল আমাদের পয়লা পদক্ষেপ। পৃথিবী জাগরিত হয়েছিল, ভাবতে পারিনি সাধারণ মানুষের যে অসম্ভব ক্ষমতা আছে, কেবল মূল কথাটা, দরজাটা খুলে দিতে হবে।
তাকে আসতে দিতে হবে যাতে সে দায়িত্ব গ্রহণ করতে পারে। আজকে বাংলাদেশের এই যে 17 কোটি বা 18 কোটি লোকের স্বাস্থ্য ব্যবস্থা কেবল পেনিসিলিনের পাত্রটা কোথায়? আজকে আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর প্রথম যুগান্তরকারী জিনিস হলো পেনিসিলিন। এটা 1928 সনে আবিষ্কৃত হলেও বাজারজাত হয়েছিল 45 সনে। এবং আজকে সেই পেনিসিলিনের কথা আপনারা শুনেন, সেই পেনিসিলিনের জন্ম হয়েছিল এখানে অক্সফোর্ডে। পৃথিবীর 4 জন গবেষক, আলেকজান্ডার ফ্লেমিং, আর্নেস্ট চেইন, হাওয়ার্ড ফ্লোরি এবং নরম্যান হিটলে, এরকম 12টা এর মধ্যে তারা পেনিসিলিন উৎপাদন করেছিলেন। পেনিসিলিন কখনো প্যাটেন্টেড হয়নি। পেনিসিলিনকে সহজ করা হয়েছিল যাতে সুলভে পাওয়া যায়। আমরা যখন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সার্ভিসে, তখনও নরম্যান হিটলি অন্যতম 4 জনের বেঁচে ছিলেন। উনি বলেছেন এটাই পৃথিবীর ওষুধের জগতে একটা পরিবর্তন আনুক, সেই জন্য উনি এটা আমাদেরকে দান করেছিলেন। এই ঐতিহাসিক পাত্রটা যেখানে পেনিসিলিনের জন্ম, সেটা গণস্বাস্থ্য কেন্দ্র ওখানে ধারণ করে থাকেন। আজকের আমি বাড়াতে চাইনি, কেন আপনাদের আজকে আমাদের মূল কথা বলবেন বিজন কুমার শীল। তবে আমি লাস্ট একটা কথা বলতে চাই, এই সহজ কাজটা করার জন্য অনেকে আমাদেরকে সাহায্য করেছেন। এবং সেটা আশ্চর্যের ব্যাপার, তারা কেউ অনেকে স্বাস্থ্যের সাথে জড়িত না। অবশ্য পৃথিবীর অধিকাংশ পরিবর্তন স্বাস্থ্য খাতের এনেছেন ডাক্তাররা। ডাক্তাররা যত না পরিবর্তন এনেছেন, তার চেয়ে বেশি করেছেন অন্য পেশার ব্যক্তিরা। সেই ইতিহাস আজকে বলার হয়তো আমার সময় নেই, বলতে চাই না। তবে এই ক্ষেত্রে আমাদেরকে যারা বেশি সাহায্য করেছেন, আমি 2-4 জনের নাম উল্লেখ করতে চাই। প্রথম উল্লেখ করতে চাই আমাদের ফরেন মিনিস্টার আবুল মোমেন সাহেবের নাম। যখন আমাদের জিনিসগুলি আটকা পড়ে থাকলো পৃথিবীর বিভিন্ন রাজধানীতে, পৃথিবীর এই করোনার কারণে যখন সম্পূর্ণ পথঘাট বন্ধ হয়ে গেল, তখন আমি উনাকে একটা ফোন করি। ওনার সাথে যেমন খুব ভালো সুসম্পর্ক না, অনেক জায়গায় ওনার ক্রিটিসিজমই করেছি আমি। উনি বললেন যে কোথায় আমাদের চীনে গুয়াংজুতে বিমানবন্দরে যদি উঠিয়ে দেওয়া যায়, আপনি ছাড়েন জাফরুল্লাহ। ওখানকার আমাদের যে অ্যাম্বাসেডার, আমাদের বেজিংস্থ আমাদের অ্যাম্বাসেডার মাহবুবুজ্জামান সাহেব রাত্রে 12টা পর্যন্ত আমাকে ফোন করেছেন কিভাবে এটা উঠিয়ে পাঠানো যায় দেশে, আমরা এটা দ্রুত এখানে পাঠানো যায়। উনি এবং ওনার সহকর্মীরা বেজিং থেকে গুমজুমের অনেক বেশি দূরত্ব, তারা সেটা করে প্লেনে উঠিয়ে দিয়ে আমাদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। ঠিক একইভাবে আমরা তো জানেন যে এই দেশের শুল্ক ব্যবস্থাপনার অনেক গণ্ডগোল আছে। আমাদের যখন এনবিআরের চেয়ারম্যান মুনিম সাহেব, রহমতুল মুমিন সাহেবকে করলাম, বলতে একটা আইন কানুন আছে, তারপর বলেন যে দেখি। ঠিক একইভাবে সম্পূর্ণ শুল্কের ব্যবস্থার সলিউশন করে দেওয়া। ঠিক একইভাবে এইখানকার মাল, আমরা অনেক আগে মাল বুক করেছি ইংল্যান্ডের থেকে 2 মাসের আগে। সেটা এই কারণে সেই মাল এসে দুবাই পর্যন্ত আসতে পারে নাই। কোনোটা মাল হংকং চলে গেছে। এই সব কিছুর জন্য তখন আমাদের কালেক্টর কাস্টম গোলাম কিবরিয়া সাহেব শুক্রবার দিন যেতে এই দেশের লোকে কাজ করে না, তারা সেটা বলছে যে ঠিক আছে দেখ কী করা যায়। তারা ভয়ানকভাবে সাহায্য করেছেন। এনাদের এই নাম উল্লেখ না করলে আমার কাছে মনে হয়েছে এইটা এটাতেই হয়ে যাব। তারপরে হলো আজকে ইউএস বাংলা আমাদের গুয়াংজু থেকেও মালটা এনে দিয়েছে, আবার ব্যাঙ্গালোর থেকেও এনেছে।
এবং আরেকটা ব্যাপার, আমরা মাঝখানে আমাদের ওখানে বৈদ্যুতিক বিভ্রাট হয়েছিল, খবরটা শুনে তার চেয়ারম্যান সাহেব আউট অফ দি ওয়েতে বলতে টাকা পয়সা পরে দেখা যাবে, কী কী কানেকশান করতে হয় দিই। তো বাংলাদেশে এখনও অনেক ভালো মানুষ আছে, অনেকে সাহসী মানুষ আছে, যারা এই আমলাতান্ত্রিকতার বাইরে এসে এটাকে আমাদের এই উদ্ভাবনীতে সাহায্য করেছে। তবে এইটার এখনও আমাদের যাত্রাপথে অনেক বন্ধুর ব্যাপার রয়ে গেছে, এটা যেতে হবে আমাদের অনেক দূর। আজকে আমরা এখানে কালকে হঠাৎ আমাদেরকে জানালো যে আমার ঔষধ প্রশাসনের ডিজি সাহেবও সাহায্য করেছেন, এটা না করলে অসমাপ্ত থাকা যাবে আমার বক্তব্য। তবে ওনারা বলছেন যে আজকে ওনারা আসতে পারবেন না। তাই আমাদের দুঃখ যে আপনাদের সামনে আমরা ওনাদের কাছে হস্তান্তর করতে পারছি না। তবে কালকে ওনারা এটা নিয়ে বলবেন। জানি না আজকে তারা কেন আসতে পারবেন না, আসতে পারলেন না। তবে সঙ্গে সঙ্গে মন্ত্রী মহোদয়কেও আমরা 3 দিন আগে এই 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 সভায় আসার জন্য অনুরোধ করেছিলাম, উত্তর পাইনি। উত্তর হয়তো উনি তো অত্যন্ত ব্যস্ত মানুষ, এখন বুঝতেই পারেন, কারণে অকারণে অনেক বেশি ব্যস্ত আছে, লেনদেনের ব্যাপার স্যাপারও হয়তো আছে, ওইসব জানি না আমি। সুতরাং সেই কারণে, তবে এইটা আমরা আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, আসছেন না? আচ্ছা আচ্ছা, একমাত্র সিডিসি আমরা ওনাদেরকে দিয়ে দেব, আর বাকিদেরকে কালকে আমরা সরকারিভাবে প্রত্যেকের যার যার অফিসে পৌঁছাবো। আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা যাকে ক্যান্টনমেন্ট এই দেশের অনুমতি পান নাই বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান সাহেব ফোন করে আমাকে জানিয়েছেন উনি অসুস্থ, তাই আসতে পারলেন না। তবে কালকে আমরা হয়তো আপনাদের এত ক্যামেরা থাকবে না, আমরা কালকে তাদের যত দরকার পড়ে এই কিট, এটা খুবই সোজা সরল ব্যাপার, এটা সম্পর্কে বিজন বুঝিয়ে বলবেন আপনাদেরকে, ডক্টর বিজন কুমার শীল বুঝিয়ে বলবেন আপনাদেরকে। আমি এখন অনুরোধ করছি বিজন যেন বলে, আপনারা যে এসছেন, সময় দিয়েছেন, এটার ব্যাপারে আপনারাই আমাদেরকে সাহস জুগিয়েছিল, যেই সাহস সেই 1971 সনে মেজর হায়দারের মতো ইয়াং লোকেরা জুগিয়েছিল। আজকে সাধারণ মানুষই আমাদের শক্তি, তাদের উদ্ভাবনী ক্ষমতা, সেটি এই বাংলাদেশকে